ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আমরা এক চমৎকার ঈদ উদযাপন করলাম ঘরে বন্দী হয়ে। আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে খুব শীঘ্রই এই বন্দিত্ব দশা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে ঈদের পরে ভার্চুয়াল ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম। ঈদের আগে একটি ক্লাস নিয়েছিলাম আমি ন্যারেশনের উপরে। আশা করি সেই ক্লাসটা তোমরা বুঝেছো, ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, বিশেষ কমেন্টের মাধ্যমে অথবা ইমেইল অ্যাড্রেসে জানাবে। আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাস, আর একটি ক্লাস দেব, সেটি হলো প্যাসেজ ন্যারেশন। আজকের ক্লাসে আমি প্রায় 11টা সূত্র নিয়ে তোমাদেরকে আলোচনা করব। একটু মনোযোগ দিলে এই ক্লাসে ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশনে বলতে যা বোঝায়, যা কিছু খুঁটিনাটি নিয়মকানুন আছে সব তোমরা শিখে যাবে। প্যাসেজ ন্যারেশনে তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। যাই হোক, আসো তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ন্যারেশন। আমরা জানি ইতিমধ্যেই ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তার উপরে আমি আলোচনা করতে যাচ্ছি আর কিছু নতুন রুলস ছিল। রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল টেন্সের পরিবর্তন হয়। তো সেটাই আমি আলোচনা করতে যাচ্ছি। দেখো, রিপোর্টেড স্পিচটি যদি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটিং পাস্ট, ইন্ডিকেটিং ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ফর্মে, সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে ঠিকই, কিন্তু ইন্ডিকেট করছে ফিউচারকে, তখন সেটা ফিউচার টেন্সের সূত্র অনুসারে পরিবর্তিত হবে। ফর এক্সাম্পল, he said my father leaves for London tomorrow. লক্ষ্য করো, এই ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচটা হচ্ছে মাই ফাদার লিভস ফর লন্ডন টুমরো। হিয়ার মাই ফাদার লিভস ফর লন্ডন ইজ দ্য সিম্পল প্রেজেন্ট ফর্ম বাট ইন্ডিকেটিং ফিউচার টুমরো। সো এটা কিন্তু আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? ফিউচার টেন্সের সূত্র অনুসারে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখো আমরা পরিবর্তন করছি, যেমন হি said, ইনভার্টেড কমা উঠাবার জন্য আমরা দ্যাট বসালাম, সেটা আগেই আলোচনা করেছি। he said that his father would leave for London the next day. আসলে এই সেন্টেন্সটি কেমন ছিল? he said my father will leave for London tomorrow। সেন্টেন্সটা তো এই আকৃতিতে, সেই উইল থাকলে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করেছি তখন উইলের পরিবর্তে উড বসে স্বাভাবিকভাবেই। আর এই যে পার্সনের পরিবর্তন সেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা এক নম্বর সূত্রে কি শিখলাম? যদি কখনো দেখি যে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে আছে এবং রিপোর্টেড স্পিচটি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটিং ফিউচার, এই জাতীয় থাকলে তাকে পরিবর্তন করতে হবে ফিউচার টেন্সের সূত্র অনুসারে। অর্থাৎ উইল থাকলে যেভাবে উড হতো, উইল বি থাকলে উড বি হতো, ঠিক সেভাবে সেটা পরিবর্তন হচ্ছে। এক নাম্বার। এবার 2 নাম্বার সূত্র আমি আলোচনা করতে যাচ্ছি। 2, দেখো রিপোর্টেড স্পিচে যদি উইশ ভার্বের পরে যদি কখনো
আনরিয়েল পাস্ট থাকে তখন সে আনরিয়েল পাস্টের কোনো পরিবর্তন হবে না। যেমন ফর এক্সাম্পল, she said I wish I were a প্রিন্সেস। লক্ষ্য করো এখানে আই উইশ আই ওয়ার এ প্রিন্সেস, আই ওয়ার এ প্রিন্সেস ইট ইজ আনরিয়েল পাস্ট, কারণ তার পক্ষে প্রিন্সেস হওয়া সম্ভব না। সেজন্য আই ওয়ার এ প্রিন্সেস ইট উইল নট বি চেঞ্জড, জাস্ট উইশ উইল বি উইশড। লক্ষ্য করো কিভাবে করছি সেটা, যেমন she said that she wished she were a প্রিন্সেস। আবার যদি রিপোর্টেড স্পিচে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স থাকে তখন সেই পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, যেমন হি said it is time I went to bed। এই যে I went to bed এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, কিসের পরে আছে? it is time এর পরে, যার জন্য I went to bed পরিবর্তন হবে না। দেখো কিভাবে, হি said that it was time he went to bed। তাহলে আমরা কি শিখতে পারলাম? এখানে দ্বিতীয় নাম্বার রুলসটা আমি শিখলাম, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচে উইশ বা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে এবং তাদের পরে যদি কখনো আনরিয়েল পাস্ট থাকে এবং ইট ইজ টাইমের পরে যদি পাস্ট ফর্মের কোনো টেন্স থাকে তাহলে সেটার পরিবর্তন হয় না। এবার আসি আমরা 3 নাম্বার সূত্র। দেখো তোমরা সূত্রগুলো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে খুব সহজ কিন্তু। যেমন 3 নম্বর আমি শিখতে যাচ্ছি, যদি রিপোর্টেড স্পিচে কখনো দিস থাকে আমরা জানি যে দ্যাট হয়, কখনো দিস বা দ্যাট দা হয়। কখন হয় সেটাই আমার জানার বিষয়। যদি কখনো দিস এর পরে টাইম এক্সপ্রেসিং কোনো নাউন থাকে, টাইম এক্সপ্রেসিং নাউন, তখন সেটা দ্যাট হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? দ্যাট হয়ে যায়। ফর এক্সাম্পল, হি said I am going to Dhaka next this week। লক্ষ্য করো, he said I am going to Dhaka this week। this তারপরে এই উইক হচ্ছে টাইম এক্সপ্রেসিং একটা নাউন, সময় নির্দেশক, যার জন্য দিসটা কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। কিভাবে এটা পরিবর্তন হচ্ছে লক্ষ্য করো, হি said that he was going to Dhaka
দ্যাট উইক। তাহলে কি হলো, হি ইজ দিসটা দ্যাট হলো, কেন হলো, দিসের পরে সময় নির্দেশক একটা নাউন আছে বলে সেটা কি হয়ে গেল, দ্যাট হয়ে গেল। কিন্তু এই দিস বা দ্যাট যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের পরে যদি কোনো বস্তুবাচক নাউন থাকে, তখন সেটা হয়ে যাবে দা। যেমন ফর এক্সাম্পল, he said that house looks green. লক্ষ্য করো, he said that house looks green. এই that house বলতে হাউসটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ওই বাড়িটা, তাহলে এই দ্যাটটা হিয়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, সেই জন্য দ্যাটটা কি হয়ে যাবে, দা হয়ে যাবে। কিভাবে সেটা করব লক্ষ্য করো, হি said that the house looked green. He said that the house looked green. তাহলে আমি এটা 3 নাম্বার সূত্র, তোমাদের কাছে আমি 11টা সূত্র শেখাবো। আশা করি 3টা সূত্র আলোচনা করে ফেলছি, এবার 4 নাম্বার। আমরা জানি ডাইরেক্ট স্পিচ, আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি হিয়ার থাকে তাহলে দেয়ার হয়, দেয়ার দূরে থাকলে কাছে হয়, কাছে থাকলে দূরে হয়। কিন্তু কিছু কিছু সময় হিয়ার বা দেয়ার পরিবর্তন হয় না। কখন হয় না? যখন এই হিয়ার বা দেয়ার দ্বারা কোন একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হয়, অর্থাৎ যেই জায়গাটাকে বোঝানো হয় সেই জায়গাটা স্পিকার এবং লিসেনার দুইজনেই চিনে, দুইজনের কাছেই পরিচিত, তখন সেই হিয়ার এবং দেয়ারের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, he said to me, I shall see you there at মিরপুর। খেয়াল করো, he said to me, I shall see you there at মিরপুর। সে আমাকে বলল তোমার সাথে মিরপুরের সেই জায়গাটা আমি দেখা করব, সাক্ষাৎ করব। তাহলে দেয়ার বলতে এখানে বোঝাচ্ছে সে এবং আমি উভয়ই ওই জায়গাটা চিনি এবং সেটা নির্দিষ্ট জায়গা, স্পট, সেজন্য দেয়ারে কোনো পরিবর্তন হবে না। তাহলে কিভাবে হচ্ছে এটা দেখো, লক্ষ্য করো, যেমন he told me that he would see me there at মিরপুর। তাহলে আমরা শিখে গেলাম হিয়ার বা দেয়ার দ্বারা যদি কোনো নির্দিষ্ট জায়গা বোঝানো হয় এবং সেই জায়গাটা যদি কোনো সবার পরিচিত হয় তাহলে সেটার পরিবর্তন হবে না। এবার 5 নাম্বার নিয়ম, খুব সহজ এবং খুব ইজি বিষয়, আমরা বিশ্বাস করি যে তোমরা সব পারবে। এবার 5 নাম্বার রুলসটা দেখো। আমরা জানি আমি বলছি যদি রিপোর্টেড স্পিচটি দ্যাট দ্বারা শুরু হয় তাহলে সে দ্যাট পরিবর্তিত হয়ে ইট হয়ে যাবে। যেমন
he said that is good. তাহলে কি দিয়ে শুরু হলো? দ্যাট দিয়ে। রিপোর্টেড স্পিচটি দ্যাট দিয়ে শুরু হলো। এই দ্যাট পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? ইট হয়ে যাবে। তাহলে দেখো he said that it was good. তাহলে আমরা 5 নম্বর শিখলাম রিপোর্টেড স্পিচটি যদি কখনো দ্যাট দ্বারা শুরু হয়, ইনডাইরেক্ট স্পিচে সেই দ্যাটটা পরিবর্তিত হয়ে ইট হয়ে যাবে। এবার 6 নাম্বার রুলস, yes no as answer to a question। যদি কখনো রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকে তার জবাবটা যদি হয় ইয়েস অথবা নো, সেটা কিভাবে পরিবর্তন করব? লক্ষ্য করো, সেটা পরিবর্তন হয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে। ফর এক্সাম্পল, he said can you help I say, আচ্ছা বলি, I said yes। লক্ষ্য করো, he said can you help me, প্রশ্ন করা হলো তুমি কি আমাকে সাহায্য করতে পারো, করবে? আমি বললাম ইয়েস। তাহলে এই প্রশ্নটার জবাবটা শুধুমাত্র ইয়েস দিয়ে কোশ্চেন করা হলো, মানে জবাব দেওয়া হলো। তাহলে এটা পরিবর্তনে ফার্স্ট অফ অল সুতরাং জানা দরকার সেখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এটা হলো ইয়েস এর পরিবর্তে বসবে। সে আমি করছি, দেখো, যেমন he asked me if I could help him and I replied that I could। তাহলে কি হলো? yes, সাবজেক্ট হচ্ছে I আর অবজেক্ট হচ্ছে could। তাহলে he asked me if I could help him and I replied that I could। এবার নেগেটিভটা নো হলে কি হবে? couldn't, নেগেটিভ হবে, আর কিছুই না। ফর এক্সাম্পল, he said will you go home? He said will you go home? I said no। লক্ষ্য করো, he said will you go home, আমি বললাম no। এটা কি হবে? যেমন he asked me whether I should go home and I replied that I
শিখলে সাবজেক্ট wouldn't। তাহলে প্রশ্ন হলো হি সেড উইল ইউ গো হোম, আই সেড নো। হি আস্কড মি whether I should go home and I replied that I wouldn't। তাহলে yes no থাকলে তা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা শিখে গেলাম। তারপর আসি আমরা নাম্বার 6। রিপোর্টের স্পিচে যদি প্লিজ, স্যার এই জাতীয় কথা থাকে তখন সেটা কিভাবে আমরা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে বলছি রিপোর্টিং স্পিচে প্লিজ বা স্যার যদি থেকে থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, তার পরিবর্তে আমরা লিখব কাইন্ডলি, পোলাইটলি, রেসপেক্টফুলি এই জাতীয় শব্দ লিখে আমরা পরিবর্তন করব। ফর এক্সাম্পল, রানা said to Kamal, please open the Rana said to Kamal, please open the door। এটা কিভাবে হচ্ছে? রানা requested Kamal politely to open Rana requested Kamal politely to open the door। যেহেতু এখানে প্লিজ ছিল সেজন্য আমরা পোলাইটলি লিখলাম আর রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড হয়ে গেল। এবার রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে? দেখো, যদি রিপোর্টেড স্পিচে লেট আস থাকে তাহলে এই লেট আস দ্বারা সাধারণত প্রপোজ বা সাজেশন বোঝায়। প্রপোজ বা সাজেশন, সেটার পরিবর্তনটা কি হবে? সেটা হবে যে রিপোর্টিং, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্টলি হয়ে যাবে প্রপোজড, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট পরে একটা শুড বসাতে হবে। ফর এক্সাম্পল, রানা said to his friends, let's go on a picnic on Sunday। অথবা লেটস হ্যাভ এ পিকনিক অন সানডে। তাহলে সে কি প্রস্তাব করলো? রানা সেড টু হিজ ফ্রেন্ডস, লেটস গো অন এ পিকনিক অন সানডে। তাহলে সে পিকনিকে যেতে চাচ্ছে, সানডেটা প্রস্তাব করলো। এটাকে যখন আমরা বলবো, অথবা রানা সেড টু হিজ ফ্রেন্ডস, লেটস হ্যাভ এ পিকনিক, এভাবে বলতে পারি আমরা, হ্যাভ এ পিকনিক অন সানডে। তাহলে এটাকে যখন আমরা পরিবর্তন করব তখন রানা
proposed to his friends that they should have a picnic on। তাহলে কি শিখতে পারলাম আমরা এখানে, যে এখানে লেটস মানে লেট আস হ্যাভ এ পিকনিক, এই লেটস কে একটা প্রস্তাব বা প্রপোজ বুঝিয়েছে, সেই জন্য সেটা হলো রিপোর্টিং ভার্ব সেট করতে প্রপোজড হলো টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। আশা করি বুঝতে পেরেছো। লেটস এর আরেকটা ফর্ম আছে, লেটস এর পরে থার্ড পারসন থাকে অথবা ফার্স্ট পারসন থাকে, তখন কিভাবে পরিবর্তন হবে লক্ষ্য করো। আমি একটা এক্সাম্পল লিখছি, হি সেড লেট দেম গো। তাহলে এই লেটের পরে থার্ড পারসন যদি এইভাবে থাকে, তখন এই লেটের পরিবর্তে হবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। লেট পরিবর্তে কি হবে, মাইট অর মাইট বি অ্যালাউড টু। কখন মাইট হবে, কখন মাইট বি অ্যালাউড টু হবে, আমরা এই সেন্টেন্সের অর্থ অনুসারে ভাবানুসারে বুঝে নেব। তাহলে দেখো, মাইট বি অ্যালাউড টু গো, হি সেড that they might be allowed to go। তাহলে লেটের পরিবর্তে কি লিখলাম, might be allowed to go। তাহলে লেটের পরিবর্তে থার্ড পারসন থাকলে সেখানে লেট উঠে কি হবে, might be allowed to, অথবা শুধু রিপোর্টেড স্পিচটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তখন কি হবে। রিপোর্টেড স্পিচটি যদি অপটেটিভ, আমরা জানি অপটেটিভ সেন্টেন্সটি হচ্ছে মে দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা সাধারণত উইশ প্রে বোঝানো হয়। তো যদি অপটেটিভ সেন্টেন্স হয় তখন সেটা কিভাবে হবে, যেমন মেয়ের পরিবর্তে মাইট হবে, আর রিপোর্টিং ভার্বটা কখনো উইশ হতে পারে, কখনো প্রে হতে পারে, এভাবে পরিবর্তিত। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল লিখছি, মাদার সেড মে আল্লাহ bless you। মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ। এই ক্ষেত্রে পরিবর্তন, তাহলে মা কি করলো, সন্তানের জন্য প্রার্থনা করলো, তাহলে মা পরিবর্তন হবে এইভাবে, সেটা হয়ে যাবে প্রেইং। মাদার prayed that Allah might bless me। তাহলে মেয়েটা কি হলো, মাইট হয়ে গেল, আর যেহেতু এটা প্রার্থনা বুঝিয়েছে রিপোর্টিং ভার্বটি পেড হয়ে গেল। তারপরে 7 নম্বরে আমি আলোচনা করতে যাচ্ছি যদি রিপোর্টেড স্পিচে গুড মর্নিং থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি হবে উইশ। যেমন হি said good morning my
final wish. He wished good morning to তাহলে গুড মর্নিং থাকার কারণে হয়ে গেল উইশ হি উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ডস। কিন্তু যদি গুড মর্নিং না থেকে গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল থাকতো তাহলে এই রিপোর্টিং ভার্বটি উইশ না হয়ে হতো বি বা বেইট। ফর এক্সাম্পল, হি সেড গুড নাইট মাই ফ্রেন্ডস। তাহলে এখানে সেটটা কি হবে, বেড হয়ে যাবে। হি বেড টু হিজ ফ্রেন্ডস। আমরা শিখে গেলাম গুড মর্নিং থাকলে কি হয়, গুড নাইট থাকলে কি হয়, গুড বাই থাকলে কি হয়, ফেয়ারওয়েল থাকলে কি হয়। এবার আসি লাস্ট টপিকসে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের আলোচনার মধ্যে। রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটি কখনো এক্সক্লেম উইথ জয়, সরো, রিগ্রেট, গ্রিভ এই জাতীয় কথা দিয়ে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বটি। আর কখনো যদি আবেগের তীব্রতা বোঝাবার জন্য রিপোর্টেড স্পিচটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয় তখন সেই ক্ষেত্রে হাউ দ্বারা যে সেন্টেন্স শুরু হয় অর্থাৎ নাউনের আগে বসবে গ্রেট আর অ্যাডজেক্টিভের আগে বসবে ভেরি অথবা গ্রেটলি। ফর এক্সাম্পল, he said দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে হাউ দ্বারা শুরু হয়েছে অর্থাৎ আবেগের তীব্রতা বোঝাবার জন্য। তাই হি সেড হাউ হেল্পলেস আই এম। তাহলে এখানে কি হচ্ছে, রিপোর্টিং ভার্বটা হবে হি এক্সক্লেইমড উইথ sorrow that he was very but greatly helpless। আবার যদি এইভাবে থাকতো he said what a fool